আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। ৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতির মাঠে নাগরিক পার্টি, একসাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচন করার দাবি। জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। নির্বাচন কমিশনের হাতে এনআইডি সেবা রাখার পক্ষে সিইসি, জাতীয় সম্পদ হিসেবে একক নিয়ন্ত্রণে থাকা উচিত নয় মন্তব্য গভর্নরের। ডাক্তার অনুমতি দিলেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অসুস্থ মহাসচিবকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস। দেশে মব জাস্টিসের সুযোগ নেই, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সৈয়দা রিজওয়ানা, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সিআর আবরার। হবিগঞ্জের লাখাইয়ে আজও 2 গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ, চট্টগ্রামের সাতকানিয়ায় পিটুনিতে 2 জন নিহতের ঘটনা নিয়ে ধোঁয়াশা। আওয়ামী আমলে গুমের শিকার ৩৩০ জনের বেঁচে ফেরার সম্ভাবনা কম, জানালেন কমিশন চেয়ারম্যান। ব্যক্তির দায় বাহিনীকে দিতে চান না বিচারপতি মইনুল। জাতীয় স্মৃতিসৌধে ২০ সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে রায়ের বাজারে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের কবরে জিয়ারত করেন দলটির নেতারা। নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয় জানিয়ে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু এনসিপির সাংগঠনিক কার্যক্রম। সকাল ৮টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। নাহিদ ইসলাম জানান, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে যান এনসিপি নেতারা। সেখানে জুলাই আন্দোলনে শহীদদের গোপনে কবর দেয়া হয়েছিল। আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই এনসিপি। আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। শহীদ পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জুলাই বাসাতে বের হইছে, আর ফিরে নাই ভাই, লাস্টও ফিরে নাই, কি বলবো বলেন। 114টা কবরের মধ্যে আমার ভাইয়ের কবর কোনটা আজও জানি না। এনসিপির মুখ্য সংগঠকরা শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন। ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা। উনি কই যাবে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করে চলায় দলের মূল লক্ষ্য, জানান এনসিপি নেতারা। এগুলো কখনোই দেখা উচিত না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন,
ইসির হাতে এনআইডি না থাকলে কমিশনের কাজ বিঘ্নিত হবে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ 2025 এবং সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে আওয়ামী লীগ সরকার 2023 সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন করে। ক্ষমতার পালাবদলের পর তা বাতিল চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়। পরবর্তীতে রহিত করা হয় এই আইনটি। সম্প্রতি এনআইডি সেবা সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশনে ন্যস্ত করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ 2025-এর খসড়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তারা সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির কর্তৃত্ব প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে সিইসির কাছে মৌখিকভাবে উদ্বেগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এটা ইলেকশন কমিশনের জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। এটা কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সিইসি জানিয়েছেন এনআইডি সেবা অন্য কমিশনের কাছে গেলে কাজে বিঘ্ন আসবে। ভোটার নিবন্ধন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সবকিছু বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা করেন তিনি। যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে, মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না, কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে এনআইডিকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না। এনআইডি ইজ এ ন্যাশনাল অ্যাসেট, ইট ইজ নো লঙ্গার an election asset, election commission সম্পদ. There is no monopoly of any single organization. It shall not go back to also the home affairs. No, it is not a security instrument also. লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো সময়ের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসকরা যখন অনুমতি দেবেন তখনই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। বলেন, নিয়মিতভাবে বাসায় গিয়ে খালেদা জিয়াকে সেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা। পরিবারের সদস্যদের সঙ্গে থাকায় মানসিকভাবে আগের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন। 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নানান রোগে আক্রান্ত 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার পর হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি গিয়েছিলেন দ্য লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসক জন প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রস নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নেন তিনি। 17 দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ছেলে তারেক রহমানের নর্থ লন্ডনের কিংস্টনের বাসায় যান খালেদা জিয়া। সেখানেই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিতভাবে হোম ভিজিটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় 7 বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পরিবারের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ আর নাতনিদের সঙ্গে একান্তে সময় কাটানোর এই সুযোগ খালেদা জিয়ার সুস্থতাকে আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে বলে জানান ডক্টর জাহিদ। তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। যে কোনো সময়ের তুলনায় সুস্থ আছেন জানিয়ে ডক্টর জাহিদ জানান বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র মিললেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন
একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। খালেদা জিয়ার সফর সঙ্গী হয়ে যারা যুক্তরাজ্যে গিয়েছিলেন তাদের কয়েকজন ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পিছিয়ে দিতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান তিনি। সেখান থেকে বের হয়েই সাংবাদিকদের এসব বলেন মির্জা আব্বাস। বলেন, নির্বাচন পেছাতে কোনো অজুহাত মানা হবে না। নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তাদের চিন্তা চেতনা বাস্তবায়ন করলে কোনো অসুবিধা নেই। এ সময় অসুস্থ মির্জা ফখরুলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে, বাংলাদেশকে আনস্টেবল রাখা। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হচ্ছেন ডক্টর CR আবরার। আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন তিনি। বিকালে উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পিএসসির মাধ্যমে বাড়তি 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় রেজাওয়ানা হাসান বলেন, সৌদি আরামকো বাজার মূল্যের কমে বাংলাদেশকে LNG দিতে সম্মত হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। জানান, উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্ত নিয়ে একটি রিভিউ হয়েছে যাতে বাস্তবায়নের হার 68.16%। পিএসসির মাধ্যমে 3493 জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, যেখানে আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজওয়ানা হাসান জানান, বাণিজ্য উপদেষ্টা কিছুদিন আগে সৌদি আরব গিয়ে আরামকো কোম্পানির সাথে আলোচনা করেন। তারা বাজার মূল্যের চেয়ে কমে বাংলাদেশকে LNG সরবরাহ করতে সম্মত হয়েছে। একটি বিশেষ পরিবারের নামে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম ছিল। সভায় তেমনই দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামকরণ করা হয়েছিল। তো আমরা আজকেও ওই ধারাবাহিকতায় এরকম দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেয়া। আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে LNG সরবরাহে সম্মত হয়েছে। রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তি করানো এককালীন সুবিধার অন্তর্ভুক্ত। সেটি কোনোভাবেই কোটা নয়। দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর সুযোগ নেই বলেও জানান তিনি। 12500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে, শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এইটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার বেলা 11টায় বঙ্গভবনে শপথ নেবেন ডক্টর CR আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন CR আবরার। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। কালকে 11টার সময় শপথ বঙ্গভবনে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখায়ে তুল কালাম ঘটেছে। গতকাল এক দফা মারামারির পর আজ আবারও সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। আহত হয়েছেন শতাধিক মানুষ। মারামারি থামলেও এলাকার পরিস্থিতি এখনও থমথমে। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রাম, পুরো গ্রামই যেন রণক্ষেত্র। সকাল সকাল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয়রা জানায়, সোমবার বুল্লাবাজার থেকে সিংহগ্রামে যাচ্ছিলেন দায়রল এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আলামিন। পথে মাইঝাটি এলাকায় তৌহিদ মিয়ার গায়ে অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষও হয়। পরে বিষয়টি মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে এ নিয়ে আবারও ছড়ায় উত্তেজনা।
দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে ঘণ্টাব্যাপী, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ যাওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ মোতায়েন আছে। কোনো আটক বা মামলা না, মামলা আটক নাই। দুপক্ষের সংঘর্ষে আহত হন শতাধিক মানুষ। চিকিৎসার জন্য তাদেরকে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। জাহিদ হাসান, যমুনা নিউজ। চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে 2 জনের মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গুলিবিদ্ধ 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। এক পক্ষের দাবি ডাকাতি করতে এসে 2 জন গণপিটুনিতে নিহত হয়েছে। অপর পক্ষের দাবি পরিকল্পিতভাবে 2 জনকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে অটোরিকশা নিয়ে সাতকানিয়ায় ছনখোলা চূড়ামুনি গ্রামে যায় কয়েকজন অপরিচিত লোকদের ঘোরাফেরা দেখে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদেরকে ঘিরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলে নিজামউদ্দিন ও সালে নামে 2 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 6টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। 9-10টা চেঞ্জি করে লোক এসেছিল, তো এই সন্দেহজনক মেঘে মসজিদের মেঘে এই এলাও দিচ্ছে যে ডাকাত ঢুকছে। মসজিদ থেকে যখন লোক বাইরে ছিল তখন ওরা নাকি উপরে ফায়ার দেয়। আমাদের কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। পুরো ঘটনা তো বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি, যে অস্ত্রটা আপনি জানেন সরকারি অস্ত্রের মতো মনে হচ্ছে। সবকিছু বিচারাধীন এবং তদন্তের বিষয় রয়েছে। গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। বলেন, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য গুম খুনে জড়িত থাকলে তা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুরো বাহিনীকে দোষারোপ না করার পরামর্শ দিয়েছেন তিনি। আগামী ডিসেম্বর নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছে কমিশন। আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনতে গেল বছর একটি স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনাগুলো নিয়ে কাজ করছে তারা। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কমিশন জানায়, এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 1752টি। এর মধ্যে প্রায় 1000টির কাগজপত্র যাচাই বাছাই হয়েছে। একই সাথে নিখোঁজ 330 জনের ব্যাপারেও অনুসন্ধান চলমান। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। কমিশন প্রধান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন তারা। তবে ব্যক্তির অপরাধের দায় বাহিনীকে দেয়া সমীচীন নয়। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। তবে কতটা স্বাধীনভাবে কাজ করছে কমিশন, সে প্রশ্নের জবাব দিয়েছেন অন্যতম সদস্য নাবিলা ইদ্রিস। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ কাজে রয়েছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। এটার দায়ভার পরে নেওয়াটা কিন্তু কঠিন হবে। আমাদের আহ্বান থাকবে যে আইনটা আইনের পথে চলতে দেন। ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বছরে আটক 1067 জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পেয়েছে কমিশন। সেখানে গুম হওয়া কোনো ব্যক্তি আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চাইলেই বউ, ছেলে, মেয়ে পর্ষদে বসানো যাবে না। ব্যাংকের পরিচালক হতে হলে যোগ্যতা থাকতে হবে, এজন্য নীতিমালা করা হচ্ছে। সকালে ব্যাংকিং উত্তরণে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, সংকটে পড়া ব্যাংকিং উত্তরণে কাজ চলছে, মূলধন ঘাটতি পূরণে কিছুটা সময় লাগবে। সুদের হার বৃদ্ধির পরও ব্যাংকের আমানত না বাড়ায় হতাশা প্রকাশ করেন গভর্নর।
ঋণের নামে গেল ১.৫ দশকে লুট হয়েছে ব্যাংকিং খাত। নামে বেনামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। যাদের ব্যাংক হিসাব খোলার যোগ্যতা নেই তাদের নামেও শত শত কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে। এর জন্য ব্যাংকারদেরও দায় আছে বলে মন্তব্য করেন বক্তারা, যদিও ব্যাংকাররা তা মানতে নারাজ। যারা নাকি ১০০ টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু ১০০, ১৫০, ২০০, ৩০০ কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। আপনি বলেছেন যে এটা ব্যাংকাররা করেছে, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে। এটা বোর্ড অফ ডিরেক্টরসরা করেছে। আমাদের ব্যাংকাররা চাইলে চাকরি ছাড়তে পারতো, রিকশা চালাতে পারতো। কিন্তু একজন লোক বলল যে আসাদগঞ্জের একটা বিশেষ ভবনে এই ১০ জন লোকের নামে ৩,০০০ কোটি টাকা দিয়ে আসেন। এটা ব্যাংকার হিসেবে যদি বলেন। সেমিনারে ব্যাংকের প্রধান নির্বাহীরা বলেন, আগে খেলাপি কম দেখানো হলেও এখন আর সেটি হচ্ছে না, যে কারণে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নীতিমালা বাস্তবায়নের উপর জোর দেন তারা। আর সিপিডির নির্বাহী পরিচালকের পরামর্শ, ব্যাংক ব্যবস্থাপনায় পরিবারতন্ত্রের অবসান দরকার। নন পারফর্মিং লোন দেখছি, এটা কেন দেখছি? বিকজ অফ দ্য ফ্যাক্ট অনেক কিছু আমাদের হয়তো আন্ডার দ্য কার্পেট ছিল, যেগুলো আমরা বের হয়নি, এখন বেরিয়ে আসছে। টু মাচ অফ শিথিলতা টুয়ার্ডস দি রিকগনিশন অফ এনপিএল। It is time we really implemented international regulations. ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বারবার যে পরিবর্তন হচ্ছে ওই পরিবারতন্ত্র করার জন্য, এটা কিন্তু কার আন্ডারে? আন্ডার দ্য ওয়াচ অফ বাংলাদেশ ব্যাংক হয়েছে। তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে শক্তিশালী অবস্থান সেটা পুনরুদ্ধার। বিষয়টির সাথে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যে কাউকে ব্যাংকে পরিচালক করা যাবে না, এজন্য নীতিমালা হচ্ছে। কি খলে ডাইরেক্টর হতে হয় সেই গুণাবলীটাকে আমাদের নিয়ে আসতে হবে। সে যদি ওনার হয়ে যোগ্য হয় হবে, ওনার হয়ে যদি যোগ্য না হয় হবে না। আমরা চাই না হাউস ওয়াইফকে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, কোনো কিছু ছাড়া এগুলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয়। মূল্যস্ফীতি না কমলে নীতি সুধার কমানো হবে না বলে জানিয়েছেন গভর্নর। কারো চাপে বিনিময় হারে পরিবর্তন না করার কথাও বলেন তিনি। জানান, আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে প্রযুক্তি নির্ভর লেনদেনে গুরুত্ব দেওয়া হচ্ছে। আরেকটা রেগুলেশন আমরা করতে যাচ্ছি, এজেন্ট ব্যাংকিং এ 50% of the agents shall be women. We want to have the women participation. They have the access to the bedroom, কিচেনে যে ঢুকে ওখানে যে নাম লিখিয়ে নিয়ে আসবে। আপনারা এটা এখন থেকে কার্যকর করা শুরু করে দেন, আমরা সার্কুলার খুব তাড়াতাড়ি ইস্যু করে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রমজানের তৃতীয় দিনে জমজমাট রাজধানীর ইফতার বাজারগুলো। এলিফ্যান্ট রোডের জনপ্রিয় কয়েকটি রেস্টুরেন্টে ছাড়াও বিভিন্ন স্থানে ফুড কোর্টে করেন নানা পদের মুখরোচক খাবারের আয়োজন নিয়ে হাজির ব্যবসায়ীরা। তারা বলছেন, ক্রেতাদের কথা মাথায় রেখে গেল বছরের মূল্যেই বিক্রি করছেন ইফতার আইটেম। রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বিভিন্ন রেস্টুরেন্ট আর খাবারের দোকান সেজেছে ইফতারের বাহারি আয়োজনে। এখানকার বড় রেস্টুরেন্টগুলোতে ইফতার আইটেমে ভরপুর, এক একটার এক এক নাম। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ছাড়াও এখানে আছে খাসির গ্রিল, খাসির চাপ, খাসির লেগ কাবাব, লেগ রোস্ট, চিকেন চিলি, চিকেন রোস্ট, ব্রেন মশলা সহ নানা পদের মেইন ডিশ। আর খাসির হালিম তো সবার প্রিয়। হালিম টেস্ট করার জন্য এসেছি, যদিও ফার্স্ট টাইম। এই বছরটা কেমন এখনো জানি না, বাট এক্সপেকটেশনস আর হাই। ক্রেতা যারা আসে সবাই প্রতিবারই নেয় স্পেশাল হালিম। আমাদের বছরে একবার তৈরি হয় রোজার মাসে শুধু। কিমা পরোটা সহ বিভিন্ন ধরনের পরোটা, চিকেন শাসলিক, ডিম চাপ ছাড়াও রাখা হয়েছে কাবাব কর্নার, যেখানে চিকেন, বিফ ও মাটনের বিভিন্ন পদের ও স্বাদের কাবাব আইটেম পাওয়া যায়। জাল পরোটার আইটেমটা, জালি কাবাব, শাসলিক, তারপরে চিকেন উইংস, কিমা সমোসা, এগুলো মোটামুটি সেল হচ্ছে ভালো। চিকেন রোল, শর্মা আবার এগুলো কিনলাম, জি ভালোই। এখানে চপটা নিলাম আর জিলাপি, তো আরও কিছু আইটেম নিব পরে, নান আর যেগুলো কাবাব টাবাব, এগুলো গরম থাকে না, ইফতারি যখন অনেক সময় আছে, পরে এসে আরেকবার নিয়ে যাবো আর কি। দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় কোনো আইটেমের দাম বাড়ানো হয়নি, আর দাম নিয়ে এখানকার ক্রেতাদেরও তেমন অভিযোগ নেই। বিকাল ঘনিয়ে এলেই ক্রেতারা আসতে শুরু করেন এসব ইফতার বাজারে। লেগ রোস্টটাই ভালো লাগে, আর এমনি স্টোরের সব আইটেমই ভালো, যদি একটু খরচটা একটু যদি কম হতো। চিকেন, খাসি, বিভিন্ন লেগ আইটেম ভালো পাওয়া যায়, ওগুলো আমরা দেখি। আসলে এগুলো বাসায় সবসময় করা যায় না। তারপরে হালিম তো আছেই, তারপরে আপনার এখানকার ইফতারি একটু মানটা ভালো। গ্রিল চিকেন বেশি চলে, বিফ কাবাব বেশি চলে, রেশমি কাবাব বেশি চলে,
হ্যাঁ, চিকেন তাওয়া ঝাল ফ্রাই, গ্রেভি। ইফতারের একটা দিক নির্দেশনা দিয়ে দে, এই ইফতারগুলো করবা, এবং আমরা মান বজায়া ইনশাল্লাহ সেভাবে করতে চাই। বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে আরও জমে উঠবে ইফতার বাজার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। শাড়ি বা লুঙ্গি নয়, মানুষকে প্রতিষ্ঠিত করাই জাকাতের উদ্দেশ্য হওয়া উচিত, এই কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মাঠে চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে একথা বলেন তিনি। ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর উত্তর শাখায় আয়োজন করে জামায়াত আমির বলেন, জাকাতের সুষ্ঠু বন্টন হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে। মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যারা জাকাত দিতে চায়, এই কাজে তাদের সহযোগিতা করবে জামায়াত। ডাক্তার শফিকুর রহমান বলেন, নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় জামায়াত ইসলামী। বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে হলে দিন কায়েমের বিকল্প নেই। একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না। আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা, সেইখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না। দেশের কঠিন সময়ে জাতীয় ঐক্য বড় শক্তি, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেছেন, অহেতুক দ্বন্দ্বের মাধ্যমে কেউ কেউ জাতীয় ঐক্য বিনষ্ট করছেন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে ঐক্যের পথ আবিষ্কারের কথা বলেন জি.এম. কাদের। জাতি হিসেবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বিদ্বেষ নয়, এমন পররাষ্ট্র নীতি অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দলের ইফতার মাহফিলে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি ছিল। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা দেখেছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের ফ্যাশন হাউসগুলো ট্রেন্ডের বিষয়টি মাথায় রেখেই সাজিয়েছে ঈদ কালেকশন। ঝলমলে পোশাকে সবার মাঝে নিজেকে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহটা থাকে বেশি। এবারের ঈদকে সামনে রেখে রমজানের প্রথম থেকেই জমে উঠেছে কেনাকাটা। ছেলেদের পোশাকে ওয়েস্টার্ন ধারা প্রাধান্য পেয়েছে, তবে এথনিক বা মোঘল আমলের স্টাইলিশ পোশাক রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। ঈদ মানেই নতুন জামা কেনার ধুম, আর তা হতে হবে ট্রেন্ডি ফ্যাশনের। এবার ঈদের ছেলেদের পোশাকে এগিয়ে আছে ওয়েস্টার্ন এবং এথনিক পোশাক। ফ্যাশন প্রেমীদের জন্য পোশাকের নকশা আনা হয়েছে একটু রাজকীয় ঢং। দোকানিরা বলছেন, প্রতিটা কালেকশনেই ফেব্রিক সিলেক্ট করার সময় সবার আগে মাথায় থাকে কাস্টমারের লুক এবং কমফোর্টের বিষয়টি। ভাবতে হয় আর্থিক দিকটি নিয়েও। এগুলো আমরা কপিটা নিয়ে আসি, কপিটার হচ্ছে 1:1 গ্রেড কপি বলি এগুলোকে আমরা, যেগুলো হচ্ছে মানে খুবই রিজনেবল প্রাইসে আমরা চেষ্টা করি দেওয়ার, একদম অরিজিনালের মতন হুবহু কোয়ালিটি নিয়ে আসতে চেষ্টা করি। পাঞ্জাবির সাথে পরার জন্য স্যান্ডেল দেখি, স্যান্ডেল শু টাইপের কিনবো, হয়তো দেখা যাক, এখনো আসলে সিদ্ধান্তভাবে নেই। আমাদের পাঞ্জাবিটা 2 ক্যাটাগরিতে হয়, একটা গ্লিডের গ্লাক্স যেটা আমি বললাম যে প্রিমিয়াম সেগমেন্টের যেটা, আর একটা হচ্ছে রয়্যাল ডেলিগেসি। রয়্যাল ডেলিগেসিটা হয়ে থাকে যে আপনি নর্মালি ইউজ করবেন, কিন্তু এটা হয়ে থাকে হচ্ছে অনেক কমফোর্টেবল এবং সব জায়গায় পরে যাওয়ার মতো পাঞ্জাবিটা। আর নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা না হলে যেন পুরো সাজটা অসম্পূর্ণই থেকে যায়। আর এবারও নিত্য নতুন ডিজাইনের জুতার পসরা বসেছে নামি দামি সব ব্র্যান্ডের শোরুমে। পাঞ্জাবির সঙ্গে পরার জন্য বরাবরই কলাপুরি ও নাগরা পছন্দের তালিকায়, তবে এখন লোফার ও স্নিকারও পরেন অনেকে। ছেলেদের ফ্যাশনে প্রাধান্য পেয়েছে হাতঘড়িও। স্ন্যাকার জাতীয় জুতা এবং এই আপনার একটু বড় ওভার সাইজ এরকম আর কি পোশাকের সাথে মানানসই আর কি। বিভিন্ন ধরনের পাঞ্জাবি ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু কেবল রোজার শুরু, পাঞ্জাবিটাই দেখা হয়েছে। আর সেই সাথে জুতা, জিন্স বা এবার যেহেতু গরমের মধ্যে ঈদটা পড়ছে, সো এই গরমের মাথায় রেখেই হচ্ছে জিনিসগুলো কেনাকাটার চিন্তা ভাবনা করতেছি।
বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি ট্রেন্ডি সব মোটিভে ঈদের ফ্যাশন কালেকশন সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউসগুলো। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ডিবি। পাশাপাশি নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এমনটাই জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রাতে রাজধানীর বেশ কয়েকটি শপিং মল পরিদর্শন শেষে গুলশান পুলিশ প্লাজায় ব্রিফিংয়ে তিনি বলেন, খারাপ প্রকৃতির কোনো মানুষকেই ছাড় দেয়া হবে না। বলেন, রাজধানীর সব মার্কেটেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে দোকান ও মার্কেট মালিকরা। জানান, ঈদের নিরাপত্তায় পুলিশের পেট্রোল টিম, টহল টিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম মাঠে কাজ করছে। এছাড়া যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা ছিনতাই প্রতিরোধে আমাদের পেট্রোল, আমাদের ফুড পেট্রোল, আমাদের ডিবি সব কাজ করে যাচ্ছে, চেকপোস্ট সবগুলি কাজ করে যাচ্ছে। যারা খারাপ প্রকৃতির লোক তাদের কাউকেই আমরা রেহাই দেব না, সবাইকে আমাদের আইনের আওতায় আনব। জনগণের জানমাল নিরাপদ রক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব চেষ্টা অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফের আলী খালি পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত 21 নারী ও শিশুকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে 2 শিশু ও 9 নারী রয়েছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানিয়েছে, অস্ত্রের মুখে নারী ও শিশু অপহরণের খবর পেয়ে টেকনাফের আলী খালি পাহাড়ের গহীনে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকটি স্থান থেকে অপহৃত 9 নারী ও 2 শিশুকে উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। উদ্ধারকৃতদের পরিবারে হস্তান্তর করা হয়েছে। রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি নেই। এবার ঘাটতি হতে পারে 1 লাখ কোটি টাকা। এভাবে চললে সরকারের ঋণ পরিশোধের চাপ আরও কঠিন হবে, একথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তার মতে, ভ্যাটের হার নিয়ে আগে ব্যবসায়ীদের একমত হতে হবে, কেননা আগামীতে এই চালান ছাড়া ব্যবসা পরিচালনা করা যাবে না। একজন ক্রেতা কোনো সেবা বা পণ্য কেনার সময় মূল্যের অতিরিক্ত যে কর দেন সেটিই ভ্যাট। গ্রাহকের কাছ থেকে তা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব ব্যবসায়ীর। 35 বছর আগে ভ্যাট ব্যবস্থা চালুর পর থেকেই এটিকে ঘিরে নানা বিতর্ক হয়েছে। তারপরও ভ্যাট হার কত হওয়া উচিত তা নিয়ে আজও একমত হতে পারেননি সব পর্যায়ের ব্যবসায়ীরা। সোমবার রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় গুরুত্ব পায় এই ইস্যু। দাবি দেওয়ার লম্বা তালিকা নিয়ে হাজির ফরেন আর মেট্রো চেম্বারের নেতারা। তাদের মতে, ভ্যাটের হার নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত আসা উচিত। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, গলত অন্য কোথাও। আপনারা ব্যবসায়ীরা সবাই কনসেনসাসে আসেন, অথবা বড় যে 2টা রেট হতে পারে, যে যদি সার্ভিসের জন্য একটু বেশি হার্স হয়, সার্ভিসের জন্য একটু কম হলো, কিন্তু এটাকে একটা মানে ডিসিপ্লিনে আনতে হবে। এরকম ইনডিসিপ্লিন, আমার সাথে জাভেদ ভাইয়ের সম্পর্ক ভালো আছে, ওনার জন্য আমি 5 করে দিলাম, এরপরে আসলো কামরান ভাই, ওনার জন্য করে দিলাম 3, আর জন্য আসলো 7.5, এরকম তো হয় না। এ সময় ব্যবসায়ীরা ব্যক্তির করমুক্ত আয় 4.5 লাখ টাকা এবং সর্বোচ্চ কর হার 25% করার প্রস্তাব দেন। পরামর্শ আসে অটোমেশনের পরিধি বাড়ানোর। কর্পোরেট কর হার বাস্তবিক হারে কমানোর পাশাপাশি অগ্রিম আয়কর ও টার্নওভার কর নীতির সংস্কার প্রয়োজন, যাতে কর আয় ভিত্তিক হয়। যারা ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করে, মানে যে সমস্ত ব্যাংকগুলো, তারা ওই কোম্পানির ইটিআইএন ছাড়া বা পিএসএল ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করতে পারবে না, যদি আপনি এইভাবে খুব ড্রাস্টিক ওয়েতে চান। এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, আগামী অর্থবছর থেকে প্রায় সবাইকেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। কর্পোরেট ট্যাক্সও ডিজিটাল মাধ্যমে আদায়ের বিকল্প নেই। তা না হলে বাজেট নিয়ে চাপে পড়তে হবে সরকারকে। রেভিনিউ আর্নিং এর কোনো বিকল্প নেই। আমরা অলরেডি 53 বছর ধরে প্রচুর ঋণ করেছি। প্রতি বছরই আমাদের ডেফিসিট বাজেট হয়, এবারও ডেফিসিট বাজেট হবে, এবং এই ঋণের যে স্টক এটা অনেক বেড়ে গেছে। ঋণের যে ডেট সার্ভিসিং বলেন, ইন্টারেস্ট বলেন, এগুলো অলরেডি আমাদের জন্য বোঝা হয়ে গেছে। এনবিআর চেয়ারম্যান জানান, যারা রিটার্ন জমা দেন না এতদিন তারা কিছুটা ছাড় পেলেও আগামী বছর থেকে কোনোভাবেই আর ছাড় নেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুল্ক আরোপ ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল চীন। দেশটির কৃষি ও খাদ্যপণ্য আমদানির উপর 10 থেকে 15% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে বেইজিং। পাশাপাশি 25টি মার্কিন প্রতিষ্ঠানের উপর রপ্তানি ও বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করেছে শি জিনপিং প্রশাসন। এর মধ্যে 10টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ তুলেছে চীন। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।